আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বিমান বাহিনীর যে সার্কুলারটার জন্য আপনারা এতদিন গভীর আগ্রহী ছিলেন, এই সার্কুলারটা কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে। তো আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন বিষয়টা বুঝতে পারবেন। এটাতে কিন্তু আপনি এসএসসি পাস করিয়ে আপনি আবেদন করতে পারবেন। সো বিষয়গুলো আমরা সুন্দরভাবে দেখব। এখান থেকে বয়স, যোগ্যতা, আবেদনের যে বিষয়বস্তু সুন্দরভাবে A to Z আমি আলোচনা করে রাখবো। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। এখান থেকে কিন্তু আপনি বিষয়টা জানতে পারবেন। সো আশা করি আপনি ফুল ভিডিও দেখবেন। তার আগে আমি বলে নেই, আপনি যদি যেকোনো ডিফেন্সের চাকরি অথবা যেকোনো সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও পেতে চান, অবশ্যই আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং পাশাপাশি আমাদের চ্যানেলে কিন্তু কোন ধরনের পরীক্ষাতে প্রশ্ন আসে, কোন ক্যাটাগরির প্রশ্ন আসে, এগুলো কিন্তু পরীক্ষার আগে পিডিএফ আকারে আপলোড করা হয়। বিগত সালের প্রশ্নগুলো কেমন হয়েছে সেগুলোও কিন্তু আপলোড করা হয় আমাদের এই চ্যানেলের মাধ্যমে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনি এখান থেকে ভালো একটা কমন বা ভালো একটা আপনি উপকার পাবেন আমাদের এই চ্যানেলের মধ্যে থেকেই। সো আমরা প্রথম থেকে দেখবো এখানে। তো ওকে, এরপর আমরা এখান থেকে শিক্ষাগত যোগ্যতাগুলো দেখবো, কোন কোন পদে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এখান থেকে। সো প্রথমত বললেই এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে, মহিলাদের জন্য কিন্তু এটা আবেদনের জন্য স্পেস নাই আর কি। তো এখান থেকে আমরা দেখবো শিক্ষা প্রশিক্ষক পদে। এই জন্য আপনাকে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, ব্যবস্থাপনা বিষয়ে ইংরেজি স্নাতক পর্যায়ে ন্যূনতম 300 নম্বর এবং বিষয়ে স্নাতক ডিগ্রি সমমান ন্যূনতম সিজিপিএতে 2.50 অথবা 2.5 থাকতে হবে। তারপরে যে পদটা আছে সাইবার অ্যাসিস্ট্যান্ট, এখান থেকে আপনাকে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিএসসি, বিকম, বিএ সমমান ন্যূনতম জিপিএ 2.5 থাকতে হবে। এরপর যেটা আছে টেকনিক্যাল এসএসসিতে বিজ্ঞান শাখায় 3 পয়েন্ট থাকতে হবে। নন টেকনিক্যালেও কিন্তু আপনাকে 3.5 থাকতে হবে। তারপরে এমটি ও এফে থাকতে হবে আপনাকে 3 পয়েন্ট এবং আপনাকে অ্যাভোস্টে থাকতে হবে 3.5 সমমান থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এরপরে চিকিৎসা সহকারীতে আপনাকে ন্যূনতম 3.5 থাকতে হবে এবং আইটি সহকারীতে 3.5 থাকতে হবে এবং খেলোয়াড় টেকনিক্যাল নন টেকনিক্যালে 2.5 সমান হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এরপর যে বিষয়গুলো আমরা এখান থেকে দেখব, বিশেষ শিক্ষাগত যে যোগ্যতাটা সেটা হচ্ছে সাইবার অ্যাসিস্ট্যান্টের যে কোনো স্বীকৃতি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। টেকনিক্যাল ট্রেডে যে কোনো স্বীকৃতি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রশিক্ষণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে হচ্ছে আপনার টেকনিক্যাল ট্রেডে যেটা, তো এখান থেকে আমরা এরপর দেখব খেলোয়াড় যেটা। তো এটাতে আপনাকে আন্তর্জাতিক, জাতীয়, বিভাগীয়, জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণকারী সনদপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ এখানে আমাদের যে বিষয়টা দেওয়া আছে সেটা হচ্ছে আপনি বিকেএসপি অথবা আপনি যে জেলা স্টেডিয়ামগুলো আছে ওখান থেকে যদি আপনি খেলোয়াড়ের সনদ কোনো গ্রহণ করা থাকে, দেন আপনি কিন্তু এখানে এই শিক্ষাগত যোগ্যতাটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এমটিএফ হালকা ভারী যানবাহন চালনার অভিজ্ঞ বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং চিকিৎসা সহকারী এমএটিএস হতে 4 বছর মেয়াদী এমএটিসি সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সো এই বিষয়গুলো যাদের মধ্যে আছে তারা কিন্তু এখান থেকে অগ্রাধিকার পাবেন। তো এরপর আমরা যে বিষয়গুলো দেখব এখান থেকে নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ আমরা এখান থেকে দেখে নেব। ট্রেড, লিখিত পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা। তো আমি তার আগে একটা কথা বলে নেই, এই পিকচারটার রেজুলেশনটা একটু খারাপ, তো ওখান থেকে আপনার রেজুলেশনটা খারাপ মানে একটু লো রেজুলেশনে দিয়ে রাখছে। তো এটা কিন্তু আপনার হাই রেজুলেশন দিবে হয়তো, যেহেতু এটা এই মুহূর্তে প্রকাশ করলো। তো এটা কিন্তু যখন তাদের ওয়েবসাইটে অর্থাৎ আবেদনের কিন্তু সময় এখনো শুরু হয় নাই। তো তখন কিন্তু আপনার আগামীকাল বা তারপরের দিন কিন্তু অলরেডি কিন্তু এটার পিডিএফটা এইচডি করে দিবে আরকি, আশা করা যায়। তো তখন কিন্তু আপনারা এইচডি দেখতে পারবেন। সো এরপরে কিন্তু আমি আরেকটা ভিডিও দেব, সেখানে কিন্তু আপনার ফুল প্রসেসটা আবার আমি সুন্দর করে দেখে দেব। সেখানে এইচডি দেখতে পারবেন। তো আপাতত এইটাতে আপনারা দেখে নেন। তো আপনি কিন্তু আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকলে কিন্তু আপনি পরবর্তীতে ওই বিষয়গুলো আপনি জানতে পারবেন বা এরপরে যে ভিডিওগুলো সেগুলো আপনি দেখতে পারবেন। তো এখানে আমরা দেখব ট্রেড, লিখিত পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা। শিক্ষা প্রশিক্ষকে আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান এগুলো থাকতে হবে এবং আপনাকে অন্যান্য পরীক্ষার মধ্যে স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষার বিষয়গুলো উল্লেখ থাকবে। তো সাইবার অ্যাসিস্ট্যান্টে আপনাকে আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান, তারপর আপনাকে এখানে স্বাস্থ্য এবং ব্যবহারিক মৌলিক, এগুলো একই বিষয় সবগুলোই। এগুলো আপনারা দেখে নিন। তো এরপর আমাদের যে মেইন বিষয় এখান থেকে আমরা দেখব অন্যান্য যে যোগ্যতাগুলো। তো এখান থেকে আমাদের যে বিষয়গুলো আরকি, জাতীয়তা বাংলাদেশী পুরুষ নাগরিকদের নিকট হতে, এটা আমি যেটা বললাম একটু আগে, শুধুমাত্র পুরুষ প্রার্থী যারা আছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে বয়স যেটা আছে সেই বয়সটা কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথার মধ্যে খেয়াল রাখতে হবে। সকল ট্রেড 16 থেকে 21 বছর, সকল ট্রেড 16 থেকে 21 বছর এর মধ্যে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। তো এর বাইরে কিন্তু হবে না। 13 এপ্রিল 2026 তারিখে এই যে সময়, অর্থাৎ এটা কিন্তু 13 এপ্রিল 2026 তারিখে কিন্তু এটার পরীক্ষা হবে, অর্থাৎ যোগদানের যে বিষয়টা এখানে কিন্তু বলা আছে। তো এই সময়ের মধ্যে আপনাকে যেন এই বয়সটা যেন থাকে এর মধ্যেই। তো শিক্ষা প্রশিক্ষক ও সাইবার অ্যাসিস্ট্যান্টে সর্বোচ্চ 28 বছর, শিক্ষা প্রশিক্ষক এবং সাইবার অ্যাসিস্ট্যান্টে 28 বছর, অর্থাৎ আপনি যে বিষয়টা আমি দেখে দিলাম একটু আগে, যে পদটা শিক্ষা
প্রশিক্ষক এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট যেটা আমি বললাম, এই দুটাতে কিন্তু আপনাকে 28 বছর হলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এরপর আমরা যে বিষয়টা দেখব, এমটিএফ ট্রেডে আপনাকে 24 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এই যেটা আমি এখান থেকে দেখে দিলাম এমটিএফ যেটা, তো এটা আমরা একটু দেখে নিই। এমটিএফ এখানে হচ্ছে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে, তাহলে এটাতে কিন্তু আপনার 24 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। সো এরপর যে বিষয়টা আমরা এখান থেকে দেখব, চিকিৎসা সহকারী এমএটিসি সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে 26 বছর পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এরপর যে বিষয়টা দেখব, বিশেষ ধরব বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য না। কোনো ধরনের হলফনামা অ্যাফিডেভিট এখান থেকে কিন্তু গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনার এসএসসি সার্টিফিকেটের যে বয়সটা দেওয়া আছে, তারা কিন্তু সেই সার্টিফিকেট অনুযায়ী আপনার বয়সটা কিন্তু দেখে থাকবে। সো এরপর যে বিষয়গুলো আমরা এখানে দেখব, বৈবাহিক অবস্থা। তো সকল ট্রেডের জন্য অবিবাহিত থাকতে হবে এবং আপনার এখানে বিবাহ বিচ্ছেদকারী বা তালাকপ্রাপ্ত বা বিপত্তিক বা এগুলো কিন্তু থাকা চলবে না। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। অবশ্যই আপনাকে অবিবাহিত থাকতে হবে। শিক্ষা শিক্ষক এবং সাইবার স্টুডেন্ট, অর্থাৎ যেটা ওই যে অনার্সের জন্য আর কি। তো তারা অনার্স মাস্টার্স পাস, তাদের জন্য কিন্তু যেটা 28 বছরের জন্য, সেটাতে কিন্তু আপনি বিবাহিত হলেও সমস্যা নাই। সেটা কিন্তু দেওয়া আছে, বিবাহিত অবিবাহিত দুইটাই। তো তারা তাদের বয়সটা যেহেতু 28, অর্থাৎ সিনিয়র, তাদের কিন্তু তাদের জন্য কিন্তু বিবাহিত হলেও সমস্যা নাই। তো উচ্চতা হচ্ছে সকল ট্রেডের জন্য, এটা এখানে আপনার কোনো ধরনের আলাদা কোনো কিছু নেই, এটা সকলের জন্য 5 ফুট 4 ইঞ্চি এবং প্রভোস্ট যারা, তাদের জন্য কিন্তু 5 ফুট 8 ইঞ্চি হতে হবে। তো এরপর আমরা এখান থেকে ওজন যেটা দেখবো, সেটা হচ্ছে বয়স ও উচ্চতা অনুযায়ী। তো এখানে মনে করেন আপনার যারা এখান থেকে যে প্রশিক্ষক বা সাইবার স্টুডেন্ট, তাদের তারা একটু বয়স বা তাদের একটু উচ্চতা বেশি হবে, যেমন তাদের বয়সের তুলনায় কিন্তু উচ্চতা অনেক সময় নির্ভর করে। সো এই বিষয়টা এখানে উল্লেখ করা আছে। তো কেউ যদি উচ্চতা একটু বেশি হয়, তার কিন্তু একটু ওজনটাও বেশি হবে। তো এই বিষয়গুলো আপনারা, ওটা হচ্ছে আপনার মানে তার শরীরের সঙ্গে জাস্টিফাই করে যেটা হয় সেটাই আর কি বলা আছে। তো বুকের মাপ যেটা, সেটা কিন্তু হচ্ছে আপনার ন্যূনতম 30 ইঞ্চি, প্রসারণ অবস্থায় 2 ইঞ্চি থাকতে হবে। চোখ আপনার 6 স্বাভাবিক দৃষ্টিভঙ্গি এবং এর এর বেশি আপনাকে কিন্তু চশমা গ্রহণ করা ছাড়াই কিন্তু আপনাকে 6/6 স্বাভাবিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে বা দৃষ্টি সম্পূর্ণ থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এর বাইরে যদি আপনার কোনো সমস্যা বা চোখের কোনো প্রবলেম থাকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। তো এরপর হচ্ছে অযোগ্যতা যেগুলো, সেগুলো আমরা এখান থেকে দেখে নেব। তো দেখি কে কে আবেদন করতে পারবে না, এই বিষয়টা আমরা এখান থেকে সংক্ষিপ্তভাবে দেখে নেই। সেনা, নৌ, বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত বা অপসারিত, অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর যে কোনো একটা বাহিনী থেকে যদি আপনাকে একবার বরখাস্ত করে, আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, অর্থাৎ আপনার নামে যদি কোনো ফৌজদারি মামলা থেকে থাকে, তবু কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত, অর্থাৎ আপনার যদি হচ্ছে রেড লাল বা রেড কার্ড পড়ে যায় আপনার সরকারি চাকরিতে, দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। তো এরপরে যে বিষয়টা লেখা আছে এখানে, প্রাথমিক প্রশিক্ষণ সময়কাল 36 সপ্তাহ সকল ট্রেড, 18 সপ্তাহ শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্ট। তো এখান থেকে আমরা বিষয়গুলো দেখে নিলাম। এরপর যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো আমাদেরকে দেখতে হবে। এখানে যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে, যেটা একটু আগে আমি বললাম, 13 এপ্রিল 2026 কিন্তু আপনার যোগদান, অর্থাৎ সকল কিছু কমপ্লিট করার পরে, নিয়োগ পরীক্ষা কমপ্লিট করার পর আপনার কিন্তু বিষয়টা কিন্তু হচ্ছে দেওয়া আছে এখানে। তো এরপর আমরা যে বিষয়টা দেখবো, জাস্ট 1 মিনিট। ওকে। তো বাংলাদেশ বিমান বাহিনীর ভর্তির ব্যাপারে যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর ভর্তির ব্যাপারে যে কোনো সুপারিশ, আপনার এখানে কিন্তু কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। কেউ আর্থিক লেনদেন সহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করুন। তো ভর্তির সময় অবৈধভাবে আর্থিক লেনদেন, ভুয়া ঠিকানা ও সনদ অথবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে বিমান বাহিনীতে ভর্তির তথ্য উদ্ঘাটিত হলে চাকরির যে কোনো পর্যায়ে বরখাস্ত সহ আইনের আওতায় প্রার্থীর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ আপনার যদি চাকরি হয়েও যায়, তারপরে যদি আপনি কোনো সুপারিশ বা আপনি কারো মাধ্যমে আপনি কোনো ধরনের তদবির করছেন বা আপনি কোনো ধরনের অসাধু উপায় অবলম্বন করছেন, আপনার চাকরি হলেও কিন্তু আপনাকে বাতিল গণ্য করা হবে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সে বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা আছে। সো এরপর আমরা এখান থেকে দেখব বিশেষ যে সুযোগ সুবিধাগুলো আছে এখানে। তো বেতন ভাতা, প্রশিক্ষণকালীন মাসিক মূল্য বেতন 9,000 টাকা। তো সকল ট্রেড হচ্ছে 22,000 টাকা, অর্থাৎ এটা হচ্ছে বেসিক আর কি। তো এখান থেকে হচ্ছে 9,000 থেকে 22,000 টাকা শিক্ষা প্রশিক্ষক এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য ভাতাদি। এছাড়াও প্রশিক্ষণকালে খাদ্য, বাসস্থান, কর্মপোশাক ও চিকিৎসা সহ সকল ব্যয় বিমান বাহিনী কর্তৃক বহন করবে। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্ত হবেন, অর্থাৎ এটা কিন্তু প্রশিক্ষণকালীন সময়, ঠিক আছে। তো এরপরে কিন্তু আপনাকে
বিমান বাহিনীর যে বেতনটা আছে, বেতন কাঠামো আছে, সেই বেতন কাঠামো অনুযায়ী কিন্তু আপনার বেতনটা ধরা হবে। তো বিদেশ গমন, পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ থাকবে আপনার। এরপরে যে বিষয়টা আছে উচ্চশিক্ষা, বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ থাকবে। জাতিসংঘের মিশনে যখন আপনার যাইতে হবে, তখন কিন্তু আপনি এখান থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গমনের সুযোগ আপনি পাবেন। বাংলাদেশ দূতাবাস, বিদেশে অবস্থানরত বাংলাদেশের দূতাবাসসমূহে নিয়োগ প্রাপ্তির সুযোগ। তো বাংলাদেশের দূতাবাসে কিন্তু বাংলাদেশের প্রায় সব দূতাবাসই কিন্তু বাহিনীর কিন্তু সদস্যরা থাকে, সেখানে কিন্তু আপনি নিয়োগ প্রাপ্তির সুযোগ পাবেন। সন্তানদের জন্য অধ্যয়ন, অর্থাৎ বিমান বাহিনী অথবা নৌবাহিনী অথবা আপনার সেনাবাহিনীর যে সন্তান আছে, তারা কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকে তাদের পড়ালেখার ক্ষেত্রে, সে বিষয়টা এখানে উল্লেখ করা আছে। সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বিইউপি আর্মড ফোর্স মেডিকেল কলেজ, এমআইএসটি অ্যান্ডিশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বিএফ শাহিন স্কুল ও কলেজ, বাংলা ও ইংরেজি ভার্সন এবং ইংলিশ মিডিয়াম ব্রিটিশ কারিকুলাম এ অধ্যয়নের সুযোগ পাবেন আপনি, ঠিক আছে। অর্থাৎ আপনার সন্তানদের জন্য এই আপনি কলেজগুলোতে এই মিডিয়া এই ইংলিশ মিডিয়ামগুলোতে আপনি কিন্তু পড়ার সুযোগ পাবেন। তো এরপর আমরা যে বিষয়টা দেখব, বাসস্থানের যে বিষয়টা, সেটা হচ্ছে নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের ব্যবস্থা আপনার থাকবে। রেশন পাবেন আপনি, ভূতির্কি মূল্য রেশন প্রাপ্তির সুযোগ পাবেন। তো যাতায়াত যেটা আর কি, যাতায়াত হচ্ছে বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান, হেলিকপ্টার, বাসযোগে যাতায়াতের সুযোগ পাবেন। অর্থাৎ বিমান বাহিনীর জন্য বিমানের মাধ্যমে কিন্তু আপনি সকল সুযোগ সুবিধা কিন্তু একদম এ টু জেড, আপনার কিন্তু এ টু জেড সকল কিছুই কিন্তু আপনি বিমান বাহিনী থেকেই প্রাপ্য হবেন। তো চিকিৎসা যেটা, সেটাও কিন্তু আপনি পাবেন। অর্থাৎ আপনার মৌলিক যে চাহিদাগুলো সকল কিছু কিন্তু আপনি বিমান বাহিনী কর্তৃক পাবেন। সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা, প্রয়োজনীয় নগদ অর্থ প্রদান সহ বিদেশে চিকিৎসার সুযোগ, পাশাপাশি সামরিক হাসপাতালে পিতামাতা ও শ্বশুর শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ করুন। অর্থাৎ আপনার ফুল ফ্যামিলি আপনি কিন্তু চিকিৎসার জন্য সুযোগ সুবিধা পেয়ে যাবেন। সো এরপর যে বিষয়গুলো আমরা এখান থেকে দেখব, সকল প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। কোনো ক্রমেই এক ভিন্ন ট্রেডে একাধিক আবেদন করা যাবে না। অর্থাৎ আপনি কিন্তু শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন, যেন আপনি কিন্তু একাধিক পদে আবেদন করতে পারবেন না, অন্যথায় কিন্তু আপনার বাতিল হবে, অর্থাৎ আপনার আবেদনটাই কিন্তু বাতিল হবে। সো যে কোনো একটা পদে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। তো আপনার যে যার উপরে, যে ট্রেডের উপরে যোগ্যতা আছে বা যে যেটার উপরে যোগ্য, সে কিন্তু সেটাতে আবেদন করবেন। তো এরপর আমরা এখান থেকে দেখবো অনলাইনে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে। তো এখানে আমরা একটু দেখে নিই। অনলাইন পদ্ধতিতে সরাসরি জয়েন এয়ারফোর্স বিডি মেল বিডি যেটা আছে, সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাকে অ্যাপ্লাই নাও ক্লিক করে আবেদন করতে হবে। তো এটা কিন্তু এখনো আবেদন শুরু হয়নি, জাস্ট আজকে 27 তারিখ, 28 তারিখ থেকে আবেদনটা শুরু হবে। তো এখনও কিন্তু আপনারা আবার চেষ্টা করিয়েন না কেউ, আপনাদের আবেদনটা কিন্তু এখনও শুরু হয় নাই। সো আবেদন যখন শুরু হবে তখন কিন্তু আমি আবেদন কিভাবে করবেন এই প্রসেস নিয়ে একটা ভিডিও আপলোড করব। সো সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন আমার এই চ্যানেলের মধ্য থেকেই। সো এই জন্য অবশ্যই আমাদের সঙ্গে আপনি যুক্ত থাকবেন। তো তো এখান থেকে দেওয়া আছে, পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে 200 টাকা পরিশোধ করা হলে রেজিস্টারকৃত মোবাইল নাম্বারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করতে হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইনে ক্লিক করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। অনলাইন আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার আগে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং চূড়ান্তভাবে সাবমিট করার পর পুনর্নিয়ন্ত্রণ সংশোধন করার সুযোগ পাবেন। অর্থাৎ আপনার পেমেন্ট করার আগে, সাবমিট করার আগেই আপনার সকল তথ্য সার্টিফিকেট অনুযায়ী বারবার দেখে সুন্দরভাবে আবেদন করবেন। আবেদনটা খুবই ধীরে সুস্থে করবেন। আবেদনটা দোকানে যদি আপনারা করেন, কোনোভাবেই ভিড়ের মধ্যে বা আপনি কোনোভাবেই চাপের মধ্যে আবেদনটা করবেন না। তো সকল কাগজপত্র আপনি নিয়ে ওখানে গিয়ে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় আবেদন করবেন। আপনি কিন্তু সাবমিট করে দেওয়ার পর পরবর্তীতে কিন্তু আপনি আর কোনো কিছু করার চান্স পাবেন না। তো এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলে দেই, বিমান বাহিনীর কিন্তু আপনার নিয়মকানুনগুলো একটু হার্ডলি, যে আপনার বিষয়টা কেমন, যেটা হচ্ছে আপনি যদি আবেদনেতেই কোনো ভুল করে থাকেন, সো পরবর্তীতে কিন্তু আপনার এটা নিয়ে একটু ঝামেলা হবে। যেন আপনি কিন্তু এমন হতে পারে, আপনি যদি আবেদনে ভুল করে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু প্রথম অবস্থায় যদি আপনার ডকুমেন্টগুলো ঠিক না দিয়ে থাকেন, আপনি কিন্তু প্রথম যে আবেদনের যে বাছাই, এই সিলেক্টেড প্যানেল থেকে আপনি কিন্তু বাতিল বলে গণ্য হতে পারেন। তো দেখবেন অনেকের আবেদনের ভুলের কারণে এসএমএসই আসে না, তার কিন্তু এসএমএসের জন্য ডাকই পড়ে না। তো এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো সুন্দরভাবে একদম মানে ধীরে সুস্থে আপনার ফুল তথ্য, যে জায়গায় যে সঠিক তথ্যগুলো সুন্দরভাবে দিয়ে কোনো যেন ভুল না হয়, আপনাকে সেইভাবে কিন্তু আবেদন করতে হবে। এই বিষয়টা আমি আর কি আপনাদেরকে বলে রাখলাম।
তো এরপর উক্ত আবেদনপত্র এবং প্রবেশপত্র প্রাথমিক লিখিত পরীক্ষায় নির্ধারিত তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত সংখ্যক ছবি ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি বিমান বাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। কোনো আবেদনকারী SMS এর মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড না পেলে তাকে আবেদনের 24 ঘন্টার মধ্যে হেল্প ডেস্ক বিএফ অর্থাৎ এই যে হেল্প ডেস্ক বিএফ মেল বিডি এই ঠিকানায় কিন্তু আপনাকে ইমেইল করে যদি আপনি জানান, তারা কিন্তু আপনার যে আবেদনটা সেটা কিন্তু পর্যবেক্ষণ করে আপনার কিন্তু সংশোধন করে দিবে। তো অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং অনলাইনে আবেদন সদ্য তোলা রঙিন ছবির মাধ্যমে সম্পন্ন করতে হবে। অর্থাৎ আপনার যে ছবি যেটা দেবে সেটা কিন্তু রিসেন্টলি তোলা হতে হবে। অনেকে করে কি আপনার হচ্ছে প্রায় 2 বছর 4 বছর আগের ছবি দেয়, এটা কিন্তু না দিয়ে আপনি রিসেন্টলি যে ছবি আছে আপনার সেটা দিবেন। আশা করি এখানে আপনার অনেকটা ভালো একটা কাজ, অর্থাৎ আপনার এটাতে কিন্তু আপনার তখন সমস্যা হবে না। তো এখান থেকে আমরা দেখব আবেদনপত্র জমা দানের নিয়মাবলী দেওয়া আছে এখানে যে সিস্টেমটা, সেটা হচ্ছে প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতে ইতিমধ্যে ইস্যুকৃত প্রবেশপত্র ও আবেদনপত্র নিম্নবর্ণিত সনদ কাগজপত্র আদি 2 সেট লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে। অর্থাৎ এগুলো আবেদনপত্রের সাথে যে বিষয় জমা দিতে হবে, যে কাগজপত্রগুলো সেগুলো ওখানে লেখা আছে। তো সকল প্রার্থী শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং মার্কশিট সমূহের সত্যায়িত ফটোকপি দিতে হবে জমা সঙ্গে। প্রার্থীর বয়স 18 বছরের কম হলে তাকে অভিভাবকের সম্মতিপত্র দাখিল করতে হবে। অর্থাৎ 18 বছরের নিচে হলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অভিভাবকের সম্মতিপত্র দাখিল করতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল, পৌরসভা। অর্থাৎ আপনি যদি ইউনিয়ন পরিষদের হন সেক্ষেত্রে আপনাকে চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশন হলে মেয়র থেকে কিন্তু আপনাকে পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা উল্লেখ সহ এবং প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদ, অর্থাৎ আপনার যে চারিত্রিক বা নাগরিকত্ব যে সনদগুলো এগুলোতে কিন্তু আপনার সুন্দরভাবে আসল যে সনদটা, মূল সনদটা কিন্তু আপনাকে নিয়ে ওখানে উপস্থাপন করতে হবে কাগজগুলোর সঙ্গে। তো এরপর 4 নম্বরে যেটা আছে, স্থায়ী ঠিকানার প্রমাণ হিসাবে ব্যক্তির নিজের পিতা মাতা সহ পিতামহ পিতামাতা পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসনস্থলের বিপরীতে হালনাগাদ কর খাজনা পরিশোধের প্রমাণপত্র সহ অথবা পিতামাতা জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টে উল্লেখিত স্থায়ী ঠিকানা যথাযথ প্রমাণ সহ জমা দিবে। অর্থাৎ আপনি যে স্থায়ী ঠিকানা যেটা আপনার গ্রামের ঠিকানা সেটা যে প্রমাণ করার জন্য আপনাকে এখানে যে বিষয়গুলো দেওয়ার কথা বলা হয়েছে সেটা হচ্ছে আপনার পিতামাতার এনআইডি কার্ড এবং পাসপোর্ট, তারপর আপনার খাজনা দেয় যে জমির বাড়ির যে জমি জমা আছে সেগুলো তো অনলাইনের মাধ্যমে খাজনা দেয়, সেই খাজনার রসিদ কিন্তু আপনি অ্যাটাচড করে আপনি কিন্তু এগুলোর সঙ্গে জমা দিতে পারেন। এখান থেকে যে কোনো একটা দিলেই কিন্তু হবে। সো এরপর আমরা যে বিষয়টা দেখব 5 নম্বরে, প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট ল্যাব প্রিন্ট আকারের 14 কপি রঙিন ছবি কিন্তু আপনাকে জমা দিতে হবে। কয় কপি? 14 কপি কিন্তু ছবি জমা দিতে হবে। ওই তো আমি যেটা বললাম, সদ্য তোলা কিন্তু আপনার ছবি দিতে হবে, অনেক আগের ছবি আপনি দিয়েন না আবার, ঠিক আছে? সম্প্রতি তোলা বলা আছে এখানে। তো পাসপোর্ট সাইজের ছবি 14 কপি এবং আপনার এগুলো কিন্তু সত্যায়িত করতে হবে প্রথম শ্রেণীর গেজেটের দ্বারা। তো অনেকে আবার করেন কি, প্রথম শ্রেণীর গেজেট দিয়ে না করে আপনারা কিন্তু এগুলো জমা দেন, এক্ষেত্রে কিন্তু আপনার এগুলো ধরা পড়লে সমস্যা। তো চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে কর্মস্থল প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রার্থীর জন্য অনুমতিপত্র লাগবে। মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মূল মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত। অর্থাৎ যদি কেউ মুক্তিযোদ্ধার সন্তান থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুক্তিযোদ্ধার যে সনদ আছে সেটার কিন্তু সত্যায়িত করে ফটোকপি জমা দিতে হবে। জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত, অর্থাৎ আপনার সকল কিছু কিন্তু সত্যায়িত লাগবে। তারপরে এখানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি লাগবে। এরপর 10 নম্বর যেটা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি লাগবে। এবং 11 নম্বর যেটা, ভূমিহীন যদি কেউ থাকেন এবং ভাড়া বাসায় সরকারি খাস জমিতে নিমিত্ত বসবত বাড়িতে যদি কেউ থেকে থাকেন বসবাসকারী প্রার্থীগণকে তাদের সংশ্লিষ্ট প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ কাউন্সিলর হতে ভূমিহীন হিসাবে প্রত্যয়নপত্র, অর্থাৎ আপনার অনেকে থাকে না যেমন আপনার বাড়িঘর নাই, সো এইরকম যদি কেউ থেকে থাকেন সেক্ষেত্রে আপনার স্থানীয় যে ইউনিয়ন পরিষদ অথবা আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তা
ইউনো বা এগুলো আপনার যে কোনো জায়গা থেকে আপনার যে আপনি যে ভূমিহীন এটা প্রমাণ করার জন্য একটা প্রত্যয়নপত্র কিন্তু নিয়ে সেটাতে কিন্তু জমা দিতে হবে। সো এরপর যে বিষয়টা দেখবো, ট্রেড ভিত্তিক পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি দেওয়া আছে এখানে। বিভাগ ও জেলা, সকল বিভাগ ও জেলার প্রার্থীর জন্য প্রযোজ্য পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর তেজগাঁও, ঢাকা। সো এই তেজগাঁও বিমান বিমান তেজগাঁও বিমানবন্দরে কিন্তু এটা কিন্তু আপনার পরীক্ষাটা কিন্তু হবে, ঠিক আছে। তো এরপর আমরা যেখান থেকে পরীক্ষার শুরুর তারিখ হচ্ছে 14 সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হবে, সম্ভাব্য এখানে দিয়ে দিছে। তো 14 তারিখে, অর্থাৎ সময় কিন্তু খুবই সংক্ষিপ্ত। তো এখানে যে বিষয়টা আমরা দেখব পরীক্ষার সময়সূচি, মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আবেদন জমা হওয়ার সাপেক্ষে পরীক্ষার সময়সূচি 10 সেপ্টেম্বর 2025 হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইটে জয়েন্ট এয়ারফোর্স মেইল বিডি এবং বিএফ মেইল বিডি প্রকাশ করা হবে। অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সকল তথ্য বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া হবে বা আপনারা কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন। তো এক্ষেত্রে আমরা বলবো, এখানে আপনারা যদি আবেদন করেন অবশ্যই আপনারা আবেদনটা সঠিকভাবে সুন্দরভাবে আবেদন করার চেষ্টা করবেন। বিশেষ দ্রব্য পরীক্ষার কেন্দ্রে কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ কি বহন করা সম্পূর্ণ নিষেধ। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সত্য প্রযোজ্য সকল নিয়ম ও শর্তসমূহ বিমান বাহিনী কর্তৃপক্ষ পরিবর্তন ও পরিবর্ধনের ক্ষমতা সংরক্ষণ করে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষায় অংশগ্রহণ করা হবে। তো এই বিষয়গুলো আমরা দেখে নিলাম। এখন আপনাদের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার আবেদন প্রসেসটা আপনি কিভাবে করবেন। আবেদন যদি আপনি নিজেই কম্পিউটার বা ল্যাপটপ বা পিসি থেকে থাকে আপনি কিন্তু নিজে ঘরে বসে করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি আমাদের সঙ্গে যুক্ত থাকেন আমরা কিন্তু আপনাদেরকে সেই বিষয়টাও দেখে দেবো বা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিও এ পর্যন্তই। দেন নেক্সট ভিডিওতে আপনাদেরকে আবেদনের প্রসেসটা দেখাই দেবো এবং এর থেকে এই যে ইমেজটা এটার একটু রেজুলেশনটা কম, তো দেন ওয়েবসাইটটাতে এখনও হাই কোয়ালিটির রেজুলেশন দেওয়ার কোনো ইমেজ দেয়নি। সো ওই যদি দেয় তখন কিন্তু আমরা আরও সুন্দরভাবে একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে আবেদনের প্রসেস সহ একদম বিস্তারিত আরও সুন্দরভাবে বলে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের যে কোনো সমস্যা হলে আপনি কমেন্ট বক্সে জানাবেন, আমরা কিন্তু আপনার কমেন্টের মাধ্যমে বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।